গাজীপুর, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রপাত। কিছু জায়গায় শিলাবৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগ। চট্টগ্রামের ডবলমুরিংয়ে ছুরিকাঘাতে 2 পুলিশ জখমের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার। বিদেশি পিস্তল ও 50 রাউন্ড গুলি জব্দ। রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় জীবন দিতে হলো বাবাকে। ইট দিয়ে আঘাত করে হত্যা, 7 জনের বিরুদ্ধে মামলা। কুয়েট ভিসির পদত্যাগ দাবির বিরুদ্ধে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন। ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফেরাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান। বাড়ি নির্মাণে শিল্পী মানবেন্দ্র ঘোষকে সহায়তার আশ্বাস প্রশাসনের। দেখা করলেন তদন্ত কর্মকর্তা ও জেলা প্রশাসক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সমগ্র বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার চলে যাচ্ছি বিস্তারিত খবরে। টানা কয়েকদিন গরমের পর স্বস্তি দিয়েছে ঝড় বৃষ্টি। বৃহস্পতিবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হয়েছে। কয়েক ঘন্টার বৃষ্টিতে বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সারা দেশেই টানা কয়েকদিন ধরে ছিল তীব্র গরম, তবে বুধবার দুপুরের দিকে শুরু হয় বৃষ্টি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালেও বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হয়। ফেনীতে বেলা 12:30 থেকে বজ্রপাত, দমকা হাওয়া সহ বৃষ্টি হয়েছে। এ সময় বৃষ্টির সাথে শিলাও পড়তে থাকে। বাতাসের গতিবেগ বেড়ে যাওয়া ছাড়াও অনেক স্থানে হয় বজ্রপাত। দীর্ঘদিন গরম এবং উত্তাপের ফলে তার পরবর্তী বৃষ্টি হচ্ছে, সবার কাছে জনমনের স্বস্তি আসছে। এটা আসলে বৈশাখী ঝড়, মূলত বৈশাখ মাসের এই ঝড়টা হয়, সবসময় হয়। মেহেরপুরেও আধা ঘন্টা ধরে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হয়েছে। বোরো আবাদের জন্য এই বৃষ্টি আশীর্বাদ বলছেন চাষিরা। এদিকে নোয়াখালীর বিভিন্ন স্থানেও ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হয়েছে। সেখানে 24 ঘন্টায় 13 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। হঠাৎ করে গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে, আজকেও প্রচুর বৃষ্টি হয়েছে। ফসলের যখন ফসল কাটছে, কিছু ফসল এরকম নষ্ট হয়েছে আর। এছাড়া গাজীপুরেও সকাল থেকে মাঝারি বৃষ্টি হয়। বৃষ্টির কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দানা চৌরাস্তা, বাসন সড়ক, ভোগড়া, মোরগখাল, ইটাহাটা সহ বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা হয়। ফলে যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এছাড়া লক্ষ্মীপুরেও বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বজ্রসহ বৃষ্টিপাত সহ আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ নিয়ে জানাতে এবারে লক্ষ্মীপুর এবং গাজীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখান থেকে আছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে এই ঝড় এবং বৃষ্টিতে কি ধরনের প্রভাব পড়েছে জনজীবনে? আজকে দুপুর 2টার পরে আমরা দেখেছি লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি, কমলনগর বিভিন্ন এলাকায় হঠাৎ করে যে বড় হাওয়ার সাথে গুলি গুলি বৃষ্টি হচ্ছে, আবার কিছুক্ষণ পরে কিন্তু মাঝারি হালকা বৃষ্টি হচ্ছে, সেটা আমরা দেখেছি। এই বৃষ্টির কারণে একদিকে যে ফাঁকা সোয়াবিন রয়েছে সেখানে কিছু ক্ষতি হচ্ছে এবং ফাঁকা ধানও অনেক এলাকা রয়েছে সেখানে কিছু ক্ষতি হচ্ছে, এমনকি কৃষকরা জানিয়েছে। তবে আমরা যেটি জানিয়েছি কৃষি অফিস থেকে যেটি আমাদেরকে জানানো হচ্ছে, তারা বলছে ইতিমধ্যে এখন যে বৃষ্টি হচ্ছে বেশি ক্ষতির আশঙ্কা না থাকলেও যদি বৃষ্টি আরো অব্যাহত থাকে, 2-4 দিন বৃষ্টি থাকে, তাহলে হয়তো পাকা ধান এবং ফাঁকা সোয়াবিন যেটি রয়েছে তার ক্ষতির আশঙ্কা রয়েছে। এটা ক্ষতির তেমন আশঙ্কা নাই, কিন্তু আমরা হঠাৎ করে এই যে বৃষ্টির কারণে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন স্কুল যে পড়ুয়া শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু দুর্ভোগে পড়েছেন। এখনো কিন্তু আমরা দেখেছি অনেক জায়গায় গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে, সাথে অনেক এলাকায় কিন্তু শিলাবৃষ্টির হওয়ার যে খবরটি আমরা পেয়েছি। এর মধ্যে আমি লক্ষ্মীপুর যে আবহাওয়া অফিস রয়েছে তার সাথে যে কর্মকর্তা রয়েছে তার সাথে আমি কথা বলেছি। তিনি বলছেন এই বৃষ্টি দীর্ঘস্থায়ী হবে না, হয়তো 2-1 দিনের বৃষ্টি থাকতে পারে। বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে পাশাপাশি যে কালবৈশাখী যেহেতু চলে, কালবৈশাখীর কারণে অনেক জায়গায় কিন্তু ঝড়ো হাওয়া বলতে এবং কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে শিলাবৃষ্টি হবে এমনকি আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে। এই কারণে
সবাইকে সতর্ক থাকার যে অনুরোধ করছেন আবহাওয়া অফিসের পক্ষ থেকে। কিন্তু আমরা এর বাইরেও কিন্তু আমরা অনেক কৃষকের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন ইতিমধ্যে গতকালকে বৃষ্টি হচ্ছে, আজকে অনেক জায়গায় কিন্তু মানে মাঝারি আকারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে পাকা সোয়াবিন ক্ষেত্রে পানি জমেছে এবং পাকা ধান ক্ষেত যেগুলো রয়েছে আগাম ধান বড় ধান সেখানেও পানি জমেছে। ফলে অনেক এলাকায় কিন্তু যে ধান নিয়ে গেছে, পাকা ধান নিয়ে গেছে, এতে করে ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছেন এবং অনেক ধান ছিটা হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। তবে কৃষি অফিস থেকে যেটি জানানো হয়েছে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির তেমন না হওয়ার আশঙ্কা রয়েছেন। যাদের যে পাকা সোয়াবিন বা যে পাকা ধান সেগুলো যেন তাড়াতাড়ি যে কাটা হয় সে ধরনের পরামর্শ কিন্তু কৃষি বিভাগের পক্ষ থেকে কিছুক্ষণ আগে সদর উপজেলা যিনি কৃষি কর্মকর্তা রয়েছেন ইমাম হোসেন তিনি আমাকে জানিয়েছেন। তবে আমরা এখন পর্যন্ত যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে এখনো আকাশ মেঘলা রয়েছে, অনেক এলাকায় এখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, এখানেও কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এটি কিন্তু 2-1 দিন থাকবে এমনকি আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে। আব্বাস হোসেন, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে একই বিষয়ে জানতে চলে যাচ্ছি গাজীপুরে, সেখান থেকে আছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, আজকের যে ঝড় বৃষ্টি তাতে করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বেশ কয়েকটি জায়গায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং যার ফলে মানুষের ব্যাপক ভোগান্তি হয়। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন? দেখুন, ঘণ্টাখানেক বৃষ্টিপাতের ফলে গাজীপুরের বিভিন্ন স্থানে যে জলাবদ্ধতা দেখা দিয়েছে সেই জলাবদ্ধতা কিন্তু এখনও কাটেনি। আমি যদি একটু দেখাতে চাই যে চান্দনা চৌরাস্তার যে ব্যস্ততম ঢাকা টাঙ্গাইল মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কের চিত্র এটি, এবং এখনও কিন্তু এখানে হাঁটু পানি জমা হয়ে আছে এবং যে যানবাহনগুলো আছে সেই যানবাহন যারা চালক তারা বলছেন যে এই জলাবদ্ধতার কারণে তাদেরকে গাড়ি চালাতে বেশ ভোগান্তি পেতে হচ্ছে এবং গাড়ির ইঞ্জিনে এই পানি প্রবেশ করছে, মাঝে মধ্যে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। এবং পাশে যে ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে এই জলাবদ্ধতা ডিঙ্গিয়ে যারা সাধারণ গ্রাহক বা এখানে হোটেল ব্যবসায়ীরা বলছেন যে তাদের যে কাস্টমার তারা কিন্তু প্রবেশ করতে পারছেন না এবং যারাই যাচ্ছে তাদেরকে দীর্ঘ ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং এই কারণে তাদের যে জলাবদ্ধতার মূল কারণ আসলে কি? পয় নিষ্কাশন ব্যবস্থায় কোনো সমস্যা নাকি বর্ষাকালে তো আরো বেশি বৃষ্টি হবে, সামান্য বৃষ্টিতেই যদি এই অবস্থা হয়? কিন্তু এরকম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ফলে এই জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের যে পদক্ষেপ সেই পদক্ষেপ নিয়ে কিন্তু তারা অসন্তুষ্ট প্রকাশ করেছেন। তারা বলছেন যে সামান্য বৃষ্টিতেই যেভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে, এখানে যে নালাগুলো ছিল সেই নালা বা ড্রেনেজের ভেতরে ময়লা জমে আছে সেগুলো অপসারণ করা হয়নি এবং অনেক জায়গায় কিন্তু ড্রেনেজ ব্যবস্থা নেই, যে কারণে নগর জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু আজকে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এবং তারা বলছেন যে সিটি কর্পোরেশন এদিকে যদি কার্যকর উদ্যোগ না নেয় এবং এটি আরও দীর্ঘায়িত হয় তাহলে যে জনদুর্ভোগ সেটি আরও বাড়বে এবং ভারী বৃষ্টি হলে আপনি জানেন যে সামনে বর্ষাকাল রয়েছে, সেই বর্ষাকালে যদি টানা বৃষ্টিপাত হয়, বর্ষণ হয়, সেক্ষেত্রে মানুষের যে ভোগান্তি সেটি আরও বাড়বে বলে তারা বলছেন। এবং এক্ষেত্রে সিটি কর্পোরেশনকে দ্রুত পদক্ষেপ নিয়ে এই জলাবদ্ধতা নিরসনের জন্য তারা তাগিদ দিয়েছেন এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব যে ড্রেনেজ ব্যবস্থা আছে সেগুলো পরিষ্কার করা এবং যেখানে ড্রেনেজ ব্যবস্থা নেই সেখানে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা তৈরি করে এখানে যাতে এই পরিস্থিতি থেকে উন্নতির ব্যবস্থা করতে হবে। গাজীপুর এবং লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। চট্টগ্রামে ডবলমুরিং এলাকায় ছুরিকাঘাতে 2 পুলিশ সদস্যকে জখমের ঘটনায় ডাকাত দলের প্রধান আরিফ ওরফে মেহেদি হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে তাকে ডবলমুরিং এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় আগ্রাবাদ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন মেহেদি ও তার দল। খবর পেয়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। এ সময় উদ্ধার করা হয় ইতালির তৈরি একটি পিস্তল এবং 50 রাউন্ড গুলি। গত 25 ফেব্রুয়ারি আগ্রাবাদ বারিক বিল্ডিং এলাকায় অভিযান চালানোর সময় ডাকাত দলের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। এতে ছুরিকাঘাতে আহত হন এসআই আহলাদ ইবনে জামিল এবং এসআই জামিল। মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় জীবন দিতে হলো বাবাকে। ঘটনাটি ঘটেছে রাজশাহী নগরীর তালাইমারি এলাকায়। স্বজনরা বলছেন বেশ কিছুদিন ধরে নান্টু আকরাম হোসেনের মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল।
এ নিয়ে একাধিকবার সালিশ হলেও কোনো সুরাহা হয়নি। পুলিশ বলছে দুটি পরিবারের মধ্যে দ্বন্দ্ব ছিল আগে থেকেই, তবে এই হত্যা মামলাটি গুরুত্ব দিয়েই দেখছেন তারা। এসএসসি পরীক্ষার্থী মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় জীবন দিতে হলো বাস চালক আকরাম হোসেনকে। রাজশাহী নগরের তালাইমারি শহীদ মিনার এলাকায় বুধবার রাত 10:30টার দিকে এই ঘটনা ঘটে। এসএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে আকরাম হোসেনের মেয়েকে উত্ত্যক্ত করে কয়েকজন বখাটে। ইফটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষার্থীর বাবা ও ভাইয়ের উপর চড়াও হয় বখাটেরা। এক পর্যায়ে বাবাকে ইট দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। নিহতের স্বজনরা বলছেন নান্টু ও তার সহযোগীদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। বাড়ির মানুষকে দিয়েছি, আবার হচ্ছে আমাদের আশেপাশে সবাইকে জানাইছি, আমার পরিবারের সবাইকে জানাইছি। আর বাপ মার কানে তো দোয়াই হয়েছে, আর বাপ মার কিচ্ছু করেনি। রাত্রিবেলাতে আমার ওই ভাই হচ্ছে যে ওর বাবার সাথে কথা বলছিল, জালালের চায়ের দোকান যেটাকে বলি আমরা, ওইখানে কথা বলে ওর আব্বা যখন বের হয় তখন এ সময় মূল আসামি নান্টু ওর বন্ধু বান্ধব নিয়ে ওখানে আমার ওই ভাইয়ের উপরে হামলা করে। পুলিশ বলছে এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে তারা। প্রাথমিক তদন্তে আমরা যতটুকু পেয়েছি এটি নারী ঘটিত একটি ব্যাপার ছিল। নারী ঘটিত ব্যাপারে তাদের আগে থেকেই পারিবারিক পূর্বশত্রুতা ছিল দুই পরিবারের মধ্যে। ভিডিও ফুটেজগুলো সংগ্রহ করছি এবং যারা আসামি আছে ঘটনার সাথে জড়িত আমরা দ্রুতই তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। নগরীর বোয়ালিয়া মডেল থানায় নান্টুকে প্রধান আসামি করে 7 জনের নামে মামলা করেছেন নিহতের ছেলে ইমাম হাসান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে চলন্ত বাসে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার চালক ও হেলপার প্রাথমিক জিজ্ঞাসাবাদে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় বুধবার রাতে কিশোরীর মা বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা করেন। এর আগে বুধবার রাতেই আটক করা হয় অভিযুক্ত বাস চালক ও তার সহযোগীকে। মঙ্গলবার রাতে কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ওই কিশোরীকে চান্দগাঁওয়ে না নামিয়ে বাসটি বহদ্দারহাট টার্মিনালে চলে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়। বাসের পলাতক সুপারভাইজার মোবারক হোসেনকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। ভুক্তভোগী কিশোরীকে চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে। তাৎক্ষণিক আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তির ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া বাসের চালক এবং হেলপারকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং বাসের যে সুপারভাইজার মোবারক বর্তমানে পলাতক আছে তাকেও গ্রেপ্তার করার জন্য অভিযান পরিচালনা আছে। আসামিদেরকে আমরা জিজ্ঞাসাবাদে তার অকপটেই ঘটনার সত্যতা স্বীকার করি। তদন্ত শেষ হওয়ার পর মানবেন্দ্র ঘোষের বাড়ি নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক। সকালে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া চান্দহর গ্রামে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে পরিদর্শন শেষে একথা জানান তিনি। এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার 8 জনকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। পুড়ে যায় একটি টিনশেড পাকা ঘর, আসবাবপত্র ও অন্যান্য মালামাল। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন প্রশাসনের কর্মকর্তারা। তদন্ত শেষে মানবেন্দ্র ঘোষের বাড়ি নির্মাণের কাজ শুরুর কথা জানান জেলা প্রশাসক। সরকার এই ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি খুবই সহমর্মী আছেন। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এই ঘরটি জেলা প্রশাসনের মাধ্যমে পুনর্নির্মাণ করে দেয়া হবে। ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জানিয়েছেন আগুন দেওয়ার ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জড়িত সন্দেহে এখন পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়। চেষ্টা করব যে আমাদের সর্বোচ্চ যাতে এই বিষয়টা যথাযথ আইনি পদক্ষেপ নিতে পারি এবং যারা অরিজিনাল ক্রিমিনাল বা যারা এর সঙ্গে দুষ্কৃতিকারী তারা যাতে আইনের আওতায় আসে। ঘটনাটির যেন রাজনীতিকরণ না হয় সেই দাবি জানিয়েছেন মানবেন্দ্র ঘোষ। এটাকে যেন কোনোভাবে রাজনীতিকরণ বা ধর্মীয়করণ এই রকমের কোনো ট্যাগ বা তকমা যেন লাগানো না হয়। আমি এবং আমার পরিবারের যে নিরাপত্তার বিষয়টা এটাকেই যেন একটু বড় করে দেখা হয়। পয়লা বৈশাখে চারুকলার আনন্দ শোভাযাত্রায় মোটিভ তৈরি করেছিলেন মানবেন্দ্র ঘোষ। তিনি কেবল বাঘের মোটিভ তৈরি করেছেন, স্বৈরাচার বা অন্য কোনো মোটিভ তৈরি করেননি। তবে স্বৈরাচারের মোটিভ তৈরির গুজব থেকে বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটতে পারে বলে ধারণা মানবেন্দ্রর পরিবারের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবির বিরুদ্ধে মানববন্ধন করেছেন শিক্ষক কর্মচারীরা। বেলা 11টায় ক্যাম্পাসের দুর্বার বাংলা ভাস্কর্যের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় তারা বলেন, উপাচার্যের পদত্যাগের দাবি অযৌক্তিক। তারা আরও বলেন, শিক্ষার্থীদের যে কোনো সমস্যায় প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সমর্থন জানিয়ে আসছে। বর্তমান প্রশাসন নিরাপত্তা নিশ্চিত ও দোষীদের শাস্তি দিতে কাজ করছে। ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে এক দফা দাবি প্রত্যাহার করে দ্রুত সংকট নিরসনে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। সকাল 10টা থেকে শ্রীপুরের জৈনা বাজারে অবরোধ করে প্রায় 2 ঘন্টা বিক্ষোভ করে তারা। এতে দুর্ভোগে পড়েন সড়কে চলাচলকারীরা। শ্রমিকরা জানায়, HDF অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকদের 2 মাসের বেতন বকেয়া রয়েছে। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরও বেতন পরিশোধে কোনো উদ্যোগ নেয়নি প্রতিষ্ঠানটি। এ অবস্থায় বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। হবিগঞ্জের চুনারু ঘাটে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই রুয়েল মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে অভিযান চালিয়ে জসিম মিয়াকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, উপজেলার দৌলত খাঁ আবাদ গ্রামের মৃত আবু মিয়ার ছেলে রুয়েল মিয়া একটি গাছ কেটে বাড়ির সামনে রাখেন। গাছটি রুয়েলের ছোট ভাই জসিম মিয়া কাজে লাগায়। এ ঘটনায় তাদের কথা কাটাকাটি ও মারামারি হয়। এক পর্যায়ে জসিম মিয়া তার ভাই রুয়েল মিয়াকে লাঠি দিয়ে আঘাত করেন। পরে বুধবার রাতে রুয়েল মিয়া মারা যান। জামালপুর শহরের চন্দ্রাঘুন্টিতে মাকে কুপিয়ে হত্যা মামলার আসামি ছেলে মঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দক্ষিণপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, 15 এপ্রিল সকালে বাড়ির পাশে গাছ বিক্রি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মা মঞ্জিলা বেগমকে কুপিয়ে আহত করে মঞ্জু। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। এ ঘটনায় মঞ্জিলা বেগমের ছোট ছেলে হত্যা মামলা দায়ের করেন। পরিবারের অবহেলা থেকে ক্ষোভের কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তার মা তাকে অবহেলা করত এবং পরিবারের অন্যান্য সদস্যরা তাকে অবহেলা করার কারণে দীর্ঘদিন যাবৎ তার মনের মধ্যে ক্ষোভ ছিল এবং গাছ বিক্রির কম টাকা পাওয়ায় সে ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটেছে বলে। লালমনিরহাটে 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাতে ভোটমারির শৈলমারি চরের ভুট্টা খেতে মেলে মরদেহটি। এ ঘটনায় সকালে কালীগঞ্জ থানায় মামলা করেছে পরিবার। পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় ওই ছাত্রীকে বাসায় রেখে পাশের বাড়িতে যান তার মা। ফিরে এসে তাকে না পেয়ে শুরু করেন খোঁজ। এক পর্যায়ে মরদেহ পাওয়া যায় বাড়ির পাশের ভুট্টা খেতে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাখা হয়েছে মর্গে। জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে প্রতিবেশী এক তরুণকে। অনুমান 50 গজ দূরে ভুট্টা ক্ষেতের মধ্যে গিয়ে তার মেয়েকে মৃত অবস্থায় দেখতে পায় এবং সেই সময় ঘটনাস্থলে বেলাল হোসেন নামে একজনকে সহ আরো 4-5 জনকে সে পালিয়ে যেতে দেখে। দেশের সবচেয়ে বড় রেল সেতু নির্মাণের পরেও মিলছে না এর সুফল। 114 কিলোমিটার সিঙ্গেল লাইন থাকার সময় ও ভোগান্তি কমছে না। এতে বাণিজ্য সম্প্রসারণের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না বলে দাবি ব্যবসায়ীদের। রেল কর্তৃপক্ষ বলছে, ডাবল লাইন নিয়ে কাজ করছে সরকার। দেশের সবচেয়ে বড় যমুনা রেল সেতু চালু হওয়ায় উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে। তবে এই উন্নয়ন যাত্রায় বড় বাধা 114 কিলোমিটার সিঙ্গেল রেল লাইন। পশ্চিমাঞ্চল রেলের তথ্য বলছে, রাজশাহী থেকে যমুনা রেল সেতু পর্যন্ত রেলপথের দূরত্ব 134 কিলোমিটার। ঈশ্বরদী থেকে রেল সেতু পর্যন্ত 71 কিলোমিটার এবং রাজশাহী থেকে আব্দুলপুর পর্যন্ত 43 কিলোমিটার মিলে মোট 114 কিলোমিটার সিঙ্গেল লাইন। এই 114 কিলোমিটারের ট্রেন পাসিংয়ের জন্য দাঁড়াতে হয়, ফলে যাত্রী দুর্ভোগ থাকবে আগের মতোই। সিঙ্গেল ট্রাকে আমরা কখনোই দ্রুত সময় মতো রাজশাহী থেকে বিভিন্ন জেলা রাজধানীতে আমরা যেতে পারবো না। এইটা সুফলটা বেশি পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে পুরোটাই ডবল ট্র্যাক করতে হবে, তাহলে আমরা পুরো 100% সুফলটা পাবো।
পশ্চিমাঞ্চলের ৬৬ ট্রেন পরস্পরকে ক্রসিং করতে হয়, এতে গতি কমে, নষ্ট হয় সময়, বাণিজ্য সম্প্রসারণও হচ্ছে না। মালবাহী গাড়িগুলা বগিগুলা দেশের পূর্ব অঞ্চলে অর্থাৎ চিটাগাং পোর্ট থেকে রাজশাহী এবং উত্তরবঙ্গে সরাসরি বহন করতে পারছি না, যার ফলে আমরা এই এত বৃহৎ ব্যয় এবং বৃহৎ সুবিধা সম্পন্ন সেতু হওয়া সত্ত্বেও আমরা এই সুবিধা পূর্ণাঙ্গ ভোগ করতে পারছি না। পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক বলছেন, ডাবল ট্র্যাক নির্মাণে কাজ করছে সরকার। প্রকল্পের মাধ্যমে আমরা ফিজিবিলিটি স্টাডি ডিটেল ডিজাইন করছি, যে আব্দুলপুর থেকে রাজশাহী, তারপর আব্দুলপুর থেকে পার্বতীপুর, সান্তাহার হয়ে, এটাও ফিজিবিলিটি স্টাডির মধ্যে আছে। দেশের দীর্ঘতম এই রেল সেতু নির্মাণে খরচ হয় প্রায় ১৬,৭৮১ কোটি টাকা। এর ২৭.৬০% সরকার এবং ৭২.৪০% দেয় জাইকা। নতুন এই রেল সেতুকে ঘিরে উত্তরের মানুষের স্বপ্ন বিস্তর। চলবে পণ্যবাহী ট্রেন, সেই সাথে বাণিজ্যের দুয়ার আরও বেশি সম্প্রসারিত হবে। কক্সবাজারের সাথে শুরু হবে এক্সপ্রেস ট্রেনের চলাচল। তবে এই স্বপ্ন কবে বাস্তবায়ন হবে তা হয়তো সময় বলে দিবে। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিরাজগঞ্জ। অপহরণের একদিন পার হলেও উদ্ধার হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী সহ ৬ জন। বুধবার ভোরে খাগড়াছড়ি সদরের গিরিকুল এলাকা থেকে তারা অপহৃত হয়। এ ঘটনায় ইউপিডিএফ এর বিরুদ্ধে অভিযোগ তুলেছে জেএসএস। পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপুণ ত্রিপুরা জানান, পিসিপির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য রিশান চাকমা ও তার বন্ধুরা চট্টগ্রামে ফেরার পথে তাদের তুলে নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের বহনকারী টমটম চালককেও অপহরণ করা হয়। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফ এর জেলা সংগঠক অঙ্গ মার্মা। অপহৃতদের উদ্ধারে অভিযানের কথা জানিয়েছে পুলিশ। যশোরে হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। সদর হাসপাতালে প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে ২০ থেকে ৩০ জন রোগী। শয্যা না পেয়ে অনেকে চিকিৎসা নিচ্ছেন হাসপাতালের মেঝেতে। হাসপাতাল থেকে প্রয়োজনীয় স্যালাইন না পাওয়ার অভিযোগ করেন অনেকে। হঠাৎ রোগীর চাপ বাড়ায় হিমশিম খেতে হচ্ছে নার্স ও চিকিৎসকদের। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সংকটের মধ্যেই যথাসাধ্য চিকিৎসা দিচ্ছেন তারা। হঠাৎ গরম ও অপরিচ্ছন্ন খাবারের কারণে বাড়ছে ডায়রিয়া। দেখলো দেখি ট্রিটমেন্ট দিলো, ট্রিটমেন্ট চলছে। গরম লেগে ঠান্ডা মানে খুব অসুস্থ হয়ে পড়েছে। তো স্যালাইন আসলে সংকট নাই, সাময়িক হয়তো সাপ্লাই পৌঁছাইতে কিছু দেরি হইতে পারে। ডায়রিয়া যেহেতু সর্বক্ষেত্রেই পানিবাহিত রোগ, সেক্ষেত্রে পানিটাকেই তার দেখে শুনে খাওয়া উচিত। বিভিন্ন প্রকল্পে ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিরোজপুর এলজিইডির হিসাব রক্ষণ অফিসের ৫ কর্মকর্তা কর্মচারীকে গ্রেপ্তার করেছে দুদক। বুধবার রাতে তাদের গ্রেপ্তারের পর সদর থানা হেফাজতে রাখা হয়। এর আগে গত মঙ্গলবার দুদকের সমন্বিত উপপরিচালক আমিনুল ইসলাম এলজিইডির বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে ২৩ জনের নামে ৮টি মামলা করেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর সীমাহীন দুর্নীতির কারণে আলোচনায় আসে পিরোজপুর এলজিইডি অফিস। এ নিয়ে তদন্তে নেমে কর্মকর্তাদের যোগ সাজশে ব্যাপক দুর্নীতির প্রমাণ পায় দুদক। নিখোঁজ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান চেয়ে মানববন্ধন করেছে সিলেট জেলা বিএনপি। বেলা 12:30টার দিকে নগরীর কোর্ট পয়েন্টে এই কর্মসূচিতে অংশ নেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ইলিয়াস আলী। এজন্যই আওয়ামী লীগের রোষানলে পড়তে হয়েছে তাকে। দ্রুত ইলিয়াস আলীর সন্ধানের দাবি জানান তারা। পরে প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা। চিকিৎসক সংকটে অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। অবস্থা সম্পন্নরা ছোটেন প্রাইভেট ক্লিনিক সহ বড় শহরে। তবে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ বাধ্য হয়েই ভিড় করেন এসব হাসপাতালে। আর রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসকদেরও। নেত্রকোনার হাওড়াঞ্চলের খালিয়াজুড়ি উপজেলায় লক্ষাধিক মানুষের বাস। তাদের স্বাস্থ্যসেবার একমাত্র সরকারি হাসপাতাল ৩১ শয্যার খালিয়াজুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। বছরখানেক চিকিৎসক শূন্য থাকার পর সম্প্রতি একজন যোগ দিয়েছেন হাসপাতালটিতে। স্থানীয়রা বলছেন, চিকিৎসক সংকটে মেলে না সেবা। চিকিৎসা তোমার হইতেছে না, কি করা যায়?
আজকে 3 দিন হয়ে গেছে বাচ্চা আমার এরকম। রোগী আইলে পরে কালিয়া যদি ডাক্তার না তাতে আমরা রেত্রু না যাওয়ার মতো সামর্থ্য নেই, রাস্তা গিয়ে আমরা লাস্ট দিয়ে ফিরে তাইতে হয়। হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 8 চিকিৎসক পদের বিপরীতে আছেন মাত্র 2 জন। আশানুরূপ চিকিৎসা না পেয়ে প্রাইভেট ক্লিনিক বা জেলা সদর ও সিলেটে ছুটতে হয় স্থানীয়দের। ঢাকা সিলেট মহাসড়কের পাশের স্বাস্থ্য কমপ্লেক্সটিতে বিভিন্ন সময় দুর্ঘটনা কবলিত রোগী আনা হলেও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা যায় না। চিকিৎসা সেবা নিতে আসলেও ডাক্তারদের দেখা পান না, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। উপযুক্ত ডাক্তার নাই, আমরা ভুক্তভোগী, এখানে আমরা সুন্দর মতো চিকিৎসা পাই না, বাইরে যাওয়া লাগে, টেস্ট করানো লাগে। 2 জন দিয়ে অন্তঃবিভাগ, বহির্বিভাগ এবং ইমার্জেন্সি চালাতে আমাদের অনেক হিমশিম খেতে হচ্ছে। যদিও রোগীদের প্রাথমিকভাবে রোগীরা দুর্ভোগের শিকার হচ্ছে, এটা আমরা মেনে নিচ্ছি, তারপরেও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। নীলফামারী 4 উপজেলার স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও চিকিৎসক সংকটে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। রোগীর চাপে হিমশিম অবস্থা চিকিৎসকদেরও। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং আমরা লিখেছি, তো ওনারা বলছে সারা দেশেই একই চিত্র, এই মুহূর্তে চিকিৎসক দেওয়া সম্ভব হচ্ছে না, আমাদের সামনে চিকিৎসক নিয়োগ হবে, নিয়োগ হলে আমরা আরও চিকিৎসক পাবো বলে আশা করি। নীলফামারী জেলায় প্রায় 21 লাখ মানুষের বাস। জেলায় 125টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 35 জন চিকিৎসক, যার মধ্যে অনেকেই আবার প্রেষণে কাজ করছেন বিভিন্ন জায়গায়। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তীব্র নদী ভাঙনের কবলে সিরাজগঞ্জ সদরের ভাটপিয়ারি এলাকা। যমুনার গর্ভে বিলীন হচ্ছে এলাকার বিস্তীর্ণ আবাদি জমি। অসময়ের এই ভাঙন নিয়ে দুশ্চিন্তায় নদী পাড়ের মানুষ। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জরুরি ব্যবস্থা নেওয়ার কথা জানালেও শঙ্কা কাটেনি এলাকাবাসীর। গত 1 বছর ধরে ভাঙনের মুখে সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারি এলাকা। যমুনার পূর্ব পাড়ে চর জেগে ওঠায় নদীতে ক্যানেল সৃষ্টি হয়ে পশ্চিম পাড়ে আঘাত হানছে স্রোত। ইতিমধ্যে ভাঙনে বিলীন হয়েছে প্রায় 100 বিঘা ফসলি জমি। গত কয়েকদিন ধরে পানি বাড়ায় ভাঙনের তীব্রতাও বেড়েছে। এলাকাবাসীর শঙ্কা, যমুনার ভাঙন অব্যাহত থাকলে হুমকির মুখে পড়বে মূল বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ভাঙন আতঙ্কে বাস করছে বাঁধের ভেতরে থাকা ভাটপিয়ারি, শিমলা, পাঁচঠাকুরি সহ বেশ কিছু গ্রামের মানুষ। ধান পাট সবাই খুব ভালো ফসল হয়েছে, ভাঙতে আসে এই পর্যন্ত চলে আসে, এখন আমরা হয়ে গেছি আতঙ্কা। শুষ্ক মৌসুমে যে ভাঙন চাপ দিছে, আমরা কল্পনাও করতে পারি না যে এই সময় নদীটা ভাঙবে। জরুরি ভিত্তিতে কাজ না করা হয় তাহলে ভাটপিয়ারির ত্রিরক্ষা বাঁধ ভেঙে ভিতরে ঢুকে পড়বে। যমুনার ভাঙন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বর্ষা শুরুর আগেই স্থায়ী ব্যবস্থার আশ্বাস কর্মকর্তার। আমরা ওই জায়গাতে পর্যবেক্ষণে রাখছি, প্রতি 7 দিন পর আমরা সার্ভে করতেছি এবং দেখতেছি যে এটা আসলে নদীর পরিস্থিতি আমরা করতেছি। ইন দ্য মিন টাইম আমরা অন্য রাজস্ব বাজেটের আওতায় থেকে আমরা ওখানে জিও টিউব ডাম্পিং করছি। গত 1 বছরে অব্যাহত ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে পশ্চিম পাড়ের প্রায় 2 কিলোমিটার অংশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁদপুরে 8 উপজেলায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে গরুর ল্যাম্পে স্কিন রোগ। গত 3 মাসে এই রোগ ছড়িয়ে পড়েছে প্রায় কয়েক হাজার গরুর মধ্যে। মারা গেছে প্রায় 200 গরু। ব্যয়বহুল চিকিৎসা ও সরকারিভাবে পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ না থাকায় বিপাকে খামারিরা। তবে প্রাণী সম্পদ বিভাগ বলছে জেলার 165 এলাকায় ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। সামনে কোরবানির ঈদ, তার আগেই চাঁদপুরের কচুয়া, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জে দেখা দিয়েছে গরুর লাম্পি স্কিন রোগ। একই চিত্র বাকি সব উপজেলায়। প্রথমে গরুর জ্বর, খাওয়া দাওয়ায় অরুচি, পরে ফোসকা উঠে চামড়াগুলো ঝরে পড়ছে। খামারিরা বলছেন দীর্ঘ সময় চিকিৎসা, ব্যয়বহুল খরচ ও ভ্যাকসিন সংকট নিয়ে বিপাকে তারা। এখন ডাক্তাররা না ট্রিটমেন্ট করাইতে আমাদের যে খরচটা, আমাকে যদি কোনো সরকারের থেকে কোনো আমরা এই টিকাটা পাইতাম তাইলে মনে আমাদের খুবই উপকৃত হইতো। লাম্পিং স্কিন বাচ্চার হওয়ার পরে এই বাচ্চাগুলো কোনো বাঁচানো যায় না, কারণ জ্বর থাকে, ব্যথা থাকে, তারপরে ফোসকাগুলো পড়া সমস্ত ইয়েগুলো চামড়াগুলো উঠে যায়। পশু চিকিৎসকরা জানান, পশু হাসপাতালে শতকরা 70 থেকে 80 ভাগ গরু ও বাছুরে ধরা পড়ছে লাম্পি স্কিন রোগ। এদের মধ্যে 0 থেকে 6 মাসের ছোট বাছুরগুলো আক্রান্ত ও মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি। 0 থেকে 4 মাস, 5 মাস, 6 মাস বয়স এগুলি ম্যাক্সিমামই মারা যাচ্ছে। আর এর উপরের বয়সেরগুলি মৃত্যুর হার কম, কিন্তু এগুলি বেঁচে থাকলেও আগের মতো সে গ্রোথ তাদের হয় না।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, মশামাছির মাধ্যমে এই রোগ বেশি ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে লাম্পি স্কিন রোগে আক্রান্ত 165 এলাকা। কিছু এলাকায় শুরু হয়েছে ভ্যাকসিন প্রয়োগও। আমাদের একটা নতুন করে ভ্যাকসিন তৈরি হয়ে গেছে, বিএলআই সিট তৈরি হয়ে গেছে এবং নতুন আমাদের যে লোকাল যে স্ট্রেনের ভ্যাকসিনটা এটা তৈরি হবে, এটা আমরা মাস ভ্যাকসিনেশন করতে পারবো। তাছাড়া কিছু ইম্পোর্টের ভ্যাকসিন ইম্পোর্ট করতেছে ইমার্জেন্সি, এটা ইমিডিয়েটলি চলে আসবে। চাঁদপুরে 8 উপজেলার প্রান্তিক ও বাণিজ্যিক খামারগুলোতে লালন পালন করা হয় 3.5 লাখ গরু। 2019 সালে বাংলাদেশে প্রথম গরুর এই রোগ ধরা পড়লেও এবারই চাঁদপুরে প্রকোপ বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সরবরাহ কমের অজুহাতে সপ্তাহের ব্যবধানে হিলিতে দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 20 টাকা পর্যন্ত। এক সপ্তাহ আগে প্রতি কেজি দেশি পেঁয়াজ 30 থেকে 35 টাকা দরে বিক্রি হলেও এখন তা বেড়ে 50 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে। হঠাৎ করে দাম বাড়ায় ক্ষোভ জানিয়েছেন স্বল্প আয়ের মানুষজন। বিক্রেতারা জানান, মৌসুম শেষের দিকে হওয়ায় দেশি পেঁয়াজের সরবরাহ আগের তুলনায় কমেছে। এতে চাহিদার তুলনায় যোগান কমায় বেড়েছে দাম। আর এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।